কখনো কি মনে হয়েছে যে কিছু মানুষ যেন সব পারে, সব কিছু সহ্য করে নিতে পারে, আর অন্যদিকে কেউ কেউ সামান্য চাপেই ভেঙে পড়ে? কেন হয় এমন? এটা কি কপালের লেখা, নাকি জন্মানোর সময় কেউ বিশেষ ক্ষমতা নিয়ে আসে? না, একদমই না। এর পেছনের আসল কারণটা হলো মানসিক শক্তি। আর সত্যি বলতে কি, বেশিরভাগ মানুষ এটা তৈরির চেষ্টাই করে না। সবাই তো আরাম চায়, তাই না? সহজ রাস্তা খোঁজে, আর শুধু ভাবে আমার জীবনটাই কেন এত কঠিন। কিন্তু জানেন, আজ থেকে এই চিন্তাধারাটাই আমরা বদলে ফেলতে চলেছি। যে কোনো বড় কিছু বানাতে গেলে কি লাগে? একটা মজবুত ভিত্তি, তাই তো? ঠিক তেমনি মানসিক শক্তির আসল ভিত্তি হলো একটা অটুট, অবিনাশী মানসিকতা। আর এর শুরুটা হয় আমাদের চিন্তার ধরন বদলানোর মধ্যে দিয়ে। আমাদের মনকে একটা পেশির মতো ভাবুন। জিমে গেলে যেমন পেশি চাপে শক্তিশালী হয়, তেমনি আমাদের মনও শক্তিশালী হয় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, আরামে নয়। যারা মানসিকভাবে শক্তিশালী তারা কিন্তু আরামে থেকেই শক্তি পায়নি, তারা লড়েছে, বারবার হেরেছে, আর যখন মনে হয়েছে আর সম্ভব না, ঠিক তখনই তারা আরও এক পায়ে গিয়েছে। তাই প্রতিটি বাধা, প্রতিটি চ্যালেঞ্জ এটাকে শত্রু না ভেবে একটা ট্রেনিংয়ের সুযোগ হিসেবে দেখতে হবে। এটা এমন একটা ব্যায়াম যা মনকে ভাঙার জন্য আসে না, বরং আরও শক্তিশালী করে তোলার জন্য আসে। এই কথাটা একবার ভাবুন। মানসিক দৃঢ়তা সেই মুহূর্তে তৈরি হয় যখন থামতে ইচ্ছে করে, কিন্তু থামা হয় না। এর সবচেয়ে বড় উদাহরণকে ডেভিড গগিন্স। ভাবা যায়, একসময় প্রায় ৩০০ পাউন্ড ওজন ছিল, পেস্ট কন্ট্রোলের কাজ করতেন, আর সেখান থেকে তিনি সিদ্ধান্ত নিলেন নেভি সিল হবেন। পৃথিবীর অন্যতম কঠিন এক ট্রেনিং। এর জন্য তাকে মাত্র ৩ মাসে ১০০ পাউন্ডের বেশি ওজন কমাতে হয়েছিল। প্রতিদিন ভোর ৪টায় উঠে দৌড়, এমনকি ভাঙা পা নিয়েও তিনি দৌড় থামাননি। তিনি নিজেকে এমন পর্যায়ে ঠেলে নিয়ে গিয়েছিলেন যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। তিনি বুঝেছিলেন আসল লড়াইটা শরীরের সাথে নয়, আসল লড়াইটা নিজের মনের সাথে। আর আজ তিনি বিশ্বের সেরা সহনশীল ক্রীড়াবিদদের একজন। তার জীবনটাই তো প্রমাণ, তাই না, যে মনকে শাসন করতে পারলে অসম্ভব বলেও কিছু থাকে না। আচ্ছা, আমাদের জীবনকে আসলে কে নিয়ন্ত্রণ করে? এখানে একটা দারুণ ব্যাপার আছে। আমাদের জীবনে যা কিছু ঘটে তার মাত্র 10% আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানে যা ঘটার তা ঘটবেই, কিন্তু বাকি 90% সেটা পুরোপুরি আমাদের হাতে। ওই 10% ঘটনার পর আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই, সেটাই হলো ওই 90%। আসল ক্ষমতাটা কিন্তু ঘটনায় নেই, ক্ষমতাটা আছে আমাদের প্রতিক্রিয়ায়। মানসিকভাবে শক্তিশালী মানুষরা পরিস্থিতির শিকার হয় না, তারা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে শেখে। তো একটা মজবুত বিল্ডিং বানানোর আগে যেমন পুরনো ভাঙা দেয়ালগুলো সরাতে হয়, ঠিক তেমনি আমাদেরও কিছু মানসিক দুর্বলতা দূর করতে হবে। চলুন এবার দেখি কোন জিনিসগুলো আমাদের ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। এই 3টা অভ্যাস আজই, এখনই বন্ধ করতে হবে। 1. অভিযোগ করা। সারাদিন এটা নেই, ওটা হলো না বলে কী লাভ? অভিযোগ করা মানেই হলো নিজের নিয়ন্ত্রণের ক্ষমতাটা অন্যের হাতে দিয়ে দেওয়া। এটা কোনো সমাধান দেয় না, শুধু নিজেকে আরও অসহায় বানায়। 2. আরাম খোঁজা। মনে রাখবেন, কমফোর্ট জোনে কখনো উন্নতি হয় না, গ্রোথ বা উন্নতি সবসময় অস্বস্তির মধ্যে হয়। আর 3. অজুহাত দেওয়া। আমার এটা ছিল না তাই পারিনি, সময় পাইনি, এগুলো হলো ব্যর্থতার সবচেয়ে সহজ রাস্তা। এই 3টা জিনিসকে জীবন থেকে বাদ দেওয়া মানেই কিন্তু শক্তিশালী হওয়ার পথে প্রথম পা ফেলা। ব্যর্থতা শব্দটা শুনলেই কেমন ভয় লাগে, তাই না? কিন্তু আসল সত্যিটা কি জানেন? একমাত্র আসল ব্যর্থতা হলো হাল ছেড়ে দেওয়া। পৃথিবীতে যত সফল মানুষ আছে তারা এতবার ব্যর্থ হয়েছে যা আমরা হয়তো চেষ্টাও করিনি। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে হলো শেঠা। প্রতিটি ভুল, প্রতিটি হার, এটা একটা শিক্ষা। তাই ব্যর্থ হওয়া মানে পিছিয়ে পড়া নয়, ব্যর্থ হওয়া মানে আসলে এগিয়ে যাওয়া। তো দুর্বলতাগুলো তো আমরা সরিয়ে দিলাম, এবার সময় হলো কিছু শক্তিশালী অভ্যাস গড়ে তোলার। প্রতিদিনের ছোট ছোট কিছু কাজ যা একটার পর একটা ইটের মতো করে একটা অটুট মানসিকতার দেয়াল গেঁথে তুলবে। এখানে 4টা দৈনন্দিন শৃঙ্খলার কথা বলবো। 1. ঠান্ডা পানিতে গোসল। হ্যাঁ, জানি এটা শুনতে অস্বস্তিকর লাগছে, কিন্তু দিনটা যদি অস্বস্তি জয় করে শুরু করা যায় তাহলে ইচ্ছা শক্তিটা একদম তুঙ্গে থাকে। 2. শারীরিক ব্যায়াম। শরীর যদি দুর্বল থাকে, মনও দুর্বল হয়ে পড়বে, তাই প্রতিদিনের ব্যায়াম মাস্ট। 3. ধ্যান। আমাদের এই অস্থির মস্তিষ্ককে শান্ত করার জন্য, মনোযোগ বাড়ানোর জন্য এটা অসাধারণ। আর 4 নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন এমন একটা কাজ করুন যা করতে ইচ্ছে করে না। হতে পারে সেটা বিছানা গোছানো বা 5 মিনিট বেশি পড়া। এই ছোট ছোট কাজগুলোই মানসিক পেশিকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। আবেগ। আমাদের আবেগ যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, বরং আমরা যেন আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি। ভাবুন তো, যখন প্রচণ্ড রাগ হয় বা ভয় লাগে বা চাপ অনুভব হয়, তখন আমরা কি করি? সাথে সাথে প্রতিক্রিয়া দেখাই।
কিন্তু এর বদলে যদি শুধু এক মুহূর্ত থামা যায়, একটা গভীর শ্বাস নেওয়া যায়, ওই ছোট্ট একটা থামা ওইটুকুই কিন্তু সব পার্থক্য করে দেয়। আবেগ হলো সাগরের ঢেউয়ের মতো, সেটা আসবে আবার চলেও যাবে। আসল কাজ হলো সেই ঢেউয়ে ভেসে না গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা। আচ্ছা, এতক্ষণ আমরা যা যা বললাম সেগুলোকে একসাথে ধরে রাখার জন্য একটা আঠা দরকার, তাই না? একটা সিমেন্টের মতো কিছু যা সব কিছুকে জমিয়ে দেবে। আর সেই চূড়ান্ত হাতিয়ারটাই হলো শৃঙ্খলা। এটাই সেই মাস্টার কি বা চাবিকাঠি যা বাকি সব কিছুকে সম্ভব করে তোলে। প্রেরণা বনাম শৃঙ্খলা। আমরা অনেকেই বলি আজকে মুড নেই, মোটিভেশন পাচ্ছি না। সমস্যাটা এখানেই। প্রেরণা বা মোটিভেশন হলো একটা অনুভূতির মতো, যা আসে আর যায়। এটা একেবারেই নির্ভরযোগ্য না। কিন্তু শৃঙ্খলা অনুভূতির জন্য অপেক্ষা করে না। ভালো লাগুক বা না লাগুক, শৃঙ্খলা কাজটা করিয়ে নেয়। প্রেরণা হলো ক্ষণস্থায়ী, কিন্তু শৃঙ্খলা হলো স্থায়ী। প্রেরণা আপনাকে শুরু করতে সাহায্য করতে পারে, কিন্তু শৃঙ্খলা আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। সবকিছুর মূলে আছে এই শৃঙ্খলা। আমরা সবাই বড় বড় লক্ষ্য ঠিক করি, কিন্তু শুধু লক্ষ্য ঠিক করলেই কি হবে? না, আসল জিনিস হলো সিস্টেম তৈরি করা। লক্ষ্যটা হলো পাহাড়ের চূড়া, আর সিস্টেমটা হলো প্রতিদিন সেই চূড়ার দিকে এক পা করে এগিয়ে যাওয়া। ধরুন, লক্ষ্য হলো একটা বই লেখা, এটা হলো লক্ষ্য। আর সিস্টেম কি? সিস্টেম হলো প্রতিদিন 500 শব্দ লেখা, ভালো লাগুক বা না লাগুক। এই ছোট ধারাবাহিক কাজগুলোই কিন্তু সময়ের সাথে সাথে বিশাল ফলাফল এনে দেয়। তাই লক্ষ্যের পেছনে না ছুটে সিস্টেম তৈরির দিকে মনোযোগ দিতে হবে। তাহলে শেষ কথা কি? শৃঙ্খলাকে আয়ত্ত করুন, জীবনকে আয়ত্ত করুন। মোটিভেশন নয়, ডিসিপ্লিন বা শৃঙ্খলাই সবকিছু। যে এটাকে নিজের আয়ত্তে আনতে পারবে, সে তার পুরো জীবনকেই নিজের আয়ত্তে আনতে পারবে। এটাই হলো অটুট মানসিকতার আসল রহস্য। তো পছন্দ এখন আমাদের হাতে। কি হবে? হয় আমরা এই কথাগুলো শুনে ভুলে যাব, আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাব, অথবা আজ এই মুহূর্ত থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেব। অজুহাতকে বিদায় জানিয়ে, অস্বস্তিকে আপন করে নিয়ে, দুর্বলতাকে পেছনে ফেলে শক্তিশালী হওয়ার পথে এক পা বাড়াবো। সিদ্ধান্তটা কিন্তু এখনই নিতে হবে, কারণ ভবিষ্যৎ আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।